শ্রবণ ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল, সেই মুহূর্তে ওর ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রিতার ফোন থেকে কল এসেছে। কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে আসে রিতার গলার স্বর। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো। দ্রুত ক্লাসে আসুন, সোহা অজ্ঞান হয়ে গেছে। শ্রবণ ফট করে উঠে দাঁড়ায়, বিস্মিত হয়ে বলে, কিভাবে? বসেছিল, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি আসছি এক্ষুনি। শ্রবণ, কোথায় যাচ্ছিস? কি হয়েছে? হাসানের প্রশ্নে পেছনে না ফিরেই বলে, সোহা অজ্ঞান হয়ে গেছে। বলতে বলতেই দৌড় শুরু করে শ্রবণ। হাসান নিজেও কফি খাওয়া বাদ দিয়ে শ্রবণের পেছনে পেছনে ছুটে যায়। বাকিরাও খাওয়া বাদ দিয়ে ওদের পেছনে এগিয়ে যায়। শ্রবণ ক্লাসে এসে দাঁড়ায়। ক্লাসের অনেক স্টুডেন্ট এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। সকলের ভিড়ে লেকচারারও দাঁড়িয়ে আছেন। হাসান সকলের উদ্দেশ্যে বলে, সামনে থেকে ভিড় কমান সবাই। হাসানের গলার স্বর শুনে বেশ কয়েকজন পেছনে তাকায়। হাসান আবার সরে যেতে বলতেই সরে যায় কয়েকজন। শ্রবণ এগিয়ে এসে দাঁড়ায়। সোহা অচেতন অবস্থায় পড়ে আছে এখনও। রিতা সহ আরও জন মেয়ে ওর চোখে মুখে পানি দিতে দিতে ডাকছে জ্ঞান ফেরানোর জন্য। রিতা বাকি জন মেয়েকে সরে যেতে বলতেই তারা সরে যায়। শ্রবণ বসে সোহার পাশে। রিতার কাছ থেকে সোহাকে টেনে এনে নিজের বুকের সঙ্গে ঠেস দিয়ে বসায়। বোতল থেকে পানি নিয়ে সোহার চোখে মুখে দিয়ে গালে মৃদু চাপড় দিতে দিতে ডেকে বলে, সোহা, চোখ খোল। এই, কি হয়েছে তোর? রিতার মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছিল? ভালোই তো ছিল। লেকচার শুনছিল, হঠাৎ কাত হয়ে পড়ে যায় নিচে। ডাকাডাকি করছি, চোখে মুখে পানি দিচ্ছি কিন্তু জ্ঞান ফিরছে না। শ্রবণ সোহাকে পাজা কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। হাসানের দিকে তাকিয়ে বলে, সোহার ব্যাগটা নিয়ে আয়। শ্রবণ বাইরের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। কি হলো এই ডাইনির বাচ্চার? গতরাতেও বলল শরীর ভালো লাগছে না। সিরিয়াস কিছু হলো নাকি? হাসান সোহার ব্যাগ হাতে নিয়ে দ্রুত শ্রবণের কাছে এগিয়ে আসে। ওর বাকি বন্ধুরাও ওদের সঙ্গে বাইরের দিকে এগিয়ে যায়। গাড়ির কাছে এসে হাসানের দিকে তাকিয়ে বলে, আমার পকেটে গাড়ির চাবি, বের করে গাড়ির দরজা খোল। হাসান শ্রবণের পকেট হাতড়ে গাড়ির চাবি বের করে গাড়ির দরজা খুলে দেয়। শ্রবণ সোহাকে কোলে নিয়েই পেছনে উঠে বসে। হাসানকে বলে ড্রাইভ করার জন্য। শ্রবণের ব্ল্যাক মার্সিডিজ হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলে দ্রুত গতিতে। শ্রবণ সোহাকে আগলে ধরে রেখেছে বুকের সঙ্গে। ওর বুকের ভেতর কিছু একটা হচ্ছে সোহাকে এই অবস্থায় দেখে। সোহার মুখের দিকে তাকিয়ে গালে মৃদু চাপড় দিতে দিতে বলে, এই, কি হয়েছে তোর? সোহা, ওঠ, তাকা আমার দিকে। তাকায় না সোহা। নিস্তেজ হয়ে শুয়ে আছে শ্রবণের বুকের সঙ্গে লেপ্টে। গাড়ি হসপিটালে এসে পৌঁছায়। হাসান বেরিয়ে এসে পেছনের দরজা খুলে দেয়। শ্রবণ সোহাকে কোলে নিয়ে নেমে দাঁড়ায়। হাসান শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, তুই ভেতরে যা, আমি গাড়ি পার্ক করে আসছি। আচ্ছা, আয়। শ্রবণ দ্রুত ভেতরের দিকে এগিয়ে যায়। ওকে দেখে ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে এগিয়ে আসে দ্রুত। একজন নার্সও এগিয়ে আসে। সোহার পালস রেট চেক করতে করতে বলে, কি হয়েছে ওনার? হুট করে অজ্ঞান হয়ে গেছে। কে হয় আপনার? ওয়াইফ। টেনশন করবেন না, আমরা দেখছি কি হয়েছে। সোহাকে নিয়ে ইমার্জেন্সির দিকে এগিয়ে যায়। শ্রবণ ও সঙ্গে সঙ্গে আগায় দ্রুত পায়। সোহার জ্ঞান ফিরেছে। এখন হসপিটালের বেডে শুয়ে আছে। স্যালাইন দেওয়া হয়েছে। বেডের পাশে টুলের উপর ঝিম ধরে বসে আছে শ্রবণ। সোহার বিপি আর সুগার লেভেল একদম লো হয়ে গেছে। শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রবণের দৃষ্টি নিচের দিকে স্থির। গাইনি বিশেষজ্ঞ আর একজন নার্স ওয়ার্ডের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেন। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায়। জনের পেছনে পেছনে হাসানও ওয়ার্ডের ভেতরে প্রবেশ করে। ডাক্তারের হাতে সোহার রিপোর্ট। শ্রবণ ডাক্তারের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, কি হয়েছে ওর? কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। ওয়াট? এভাবে রিয়েক্ট করছেন কেন? কি বললেন আপনি? আপনার ওয়াইফ, মিসেস সোহা 7 সপ্তাহের প্রেগন্যান্ট। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়। শ্রবণের চেহারা দেখে ভয়ে সোহার অন্তরাত্মা কাঁপতে শুরু করেছে। শ্রবণের দিক থেকে দৃষ্টি সরিয়ে ডাক্তারের দিকে তাকিয়ে কম্পিত স্বরে থেমে থেমে বলে, ডাক্তার, আপনার হয়তো ভুল হচ্ছে কিছু। কি ভুল হবে? আমি প্রেগন্যান্ট, এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? আমি তো পিল খাচ্ছিলাম, এর মধ্যে কিভাবে? আল্লাহ আলা চাইলে সব কিছুর মধ্যেই সম্ভব। হয়তো মাঝখানে গ্যাপ গিয়েছিল, আবার অনেক সময় পিল ঠিকঠাক মতো কাজ করে না।
আপনি নিজের প্রতি যত্নশীল হবেন। মিস্টার চৌধুরী। ডাক্তার শ্রবণের দিকে তাকান। শ্রবণের চোখমুখ আগের মতোই গম্ভীর হয়ে আছে। গম্ভীর স্বরেই বলুন, আপনার ওয়াইফের দিকে খেয়াল রাখবেন। মা সুস্থ থাকলেই বাচ্চা সুস্থ থাকবে। আপনার ওয়াইফের শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। ওনার খাবারের প্রতি নজর রাখবেন। নিয়মিত পুষ্টিকর শাক, সবজি, খাবার নিশ্চিত করবেন। কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়াবেন। শ্রবণ চুপ করে থাকে। ডাক্তার একটা পেপারে খসখস করে কিছু লিখে শ্রবণের দিকে এগিয়ে দেন। এই ওষুধগুলো খাওয়াবেন, মা আর বাচ্চা সুস্থ সবল থাকবে। খাবার আর শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। শীত মৌসুম চলে আসছে, শীতের মধ্যে ঠান্ডা পানি কম ধরবেন। বেলা 12টার মধ্যেই গোসল সেরে ফেলবেন। ঘুম, খাওয়া দাওয়া আর নিজের প্রতি যত্ন কোনোটাতেই যেন অনিয়ম না হয়। ডাক্তার রিপোর্টগুলো শ্রবণের হাতে দিয়ে বেরিয়ে যান। নার্স দাঁড়িয়ে রইলেন স্যালাইন শেষ হওয়ার অপেক্ষায়। সোহা ভয়ে আর শ্রবণের দিকে তাকাচ্ছে না। আজকে শ্রবণ ওকে কাঁচা চিবিয়ে খাবে, নয়তো পিস পিস করে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। হাসান শ্রবণের পাশে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে খুশি হয়ে বলে, কংগ্রাচুলেশন ভাই। শ্রবণ চুপ, হাসানের দিকে তাকায় না। হাসান শ্রবণের মুখের দিকে তাকিয়ে থাকে। কি হয়েছে এই ছেলের? হসপিটালের বিল পরিশোধ করে সোহাকে নিয়ে বেরিয়ে আসে শ্রবণ। গাড়িতে উঠে বসতে গেলে হাসান বলে, ঔষধগুলো নিয়ে যা একেবারে, এখানেই তো দোকান আছে। কিসের ঔষধ? কিসের ঔষধ মানে? তোর বউ বাচ্চাকে সুস্থ রাখার ঔষধ। ডাক্তার কি বললেন শুনিসনি? কিসের বাচ্চা? কোনো বাচ্চা থাকবে না, হবে না কোনো বাচ্চা। কি সব বলছিস? খুশির চোটে পাগল হয়ে গেলি নাকি? ঠিকই আছি আমি। সোহার দিকে তাকিয়ে রাগে চিবিয়ে চিবিয়ে বলে, এই তোত্তা বাচ্চা, কি বলেছিলাম ভুলে গেছিস? পেটে বাচ্চা আসলো কিভাবে? সোহা কেঁদে ফেলেছে প্রায়। জড়ানো গলায় থেমে থেমে বলে, আমি বুঝতে পারছি কিছুই। এই নের বাচ্চা, তুই বুঝতে না পারলে কে বুঝতে পারবে? এই শ্রবণ, কি হয়েছে তোর? বাবা হচ্ছিস, খুশি হবি তা না করে উল্টো ওর সঙ্গে এমন করছিস আর বকছিস কেন এভাবে? বাবা হতে চেয়েছে কে? আমি বলেছি আমি বাবা হব? একটু চুপ করে বলে, এই হসপিটালে অ্যাবর্ষণ করাই না? শ্রবণের কথা শুনে চমকে ওঠে হাসান। বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বিস্ময় বিমূঢ় হয়ে শ্রবণের মুখের দিকে তাকিয়ে আছে সোহা। হাসান শ্রবণের বাহু ধরে ঝাঁকিয়ে বলে, এই শ্রবণ, তুই ঠিক আছিস তো নাকি? এসব কি বলছিস? শ্রবণ হাসানের হাত সরিয়ে দিয়ে বলে, আমি ঠিক আছি আর ঠিকই বলছি। না, তুই ঠিক নেই। খুশির চোটে পাগল হয়ে উল্টাপাল্টা বকছিস। গাড়িতে বস, আমি তোদের পৌঁছে দিয়ে আসছি। কোনো প্রয়োজন নেই, আমি ড্রাইভ করতে পারব। তুই ফিরে যা। শ্রবণ ড্রাইভিং সিটে উঠে বসে। সোহা আগে থেকেই ফ্রন্ট সিটে বসে আছে। কাতর চোখে তাকায় হাসানের দিকে। সোহার চেহারা দেখে হাসানের ভীষণ মায়া হচ্ছে। শ্রবণের কি হয়েছে এটাই বুঝতে পারছে না। এই ছেলে এমন করছে কেন? হাসানের দিকে তাকিয়ে থাকতে থাকতেই সোহার চোখ বেয়ে ঝোড়ো ঝোড়ো করে পানি গড়িয়ে পড়তে শুরু করে। হাসান শ্রবণের দিকে তাকিয়ে বলে, এই শ্রবণ, উল্টাপাল্টা কিছু করবি না কিন্তু। ভাবিকে কিছু বলবি না, করবিও না। সোহার দিকে তাকিয়ে বলে, ভয় পেও না, আমি দেখছি। শ্রবণ গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। সোহা ভয়ে ভয়ে শ্রবণের দিকে তাকায়। শ্রবণ সামনের দিকে দৃষ্টি রেখেই হিসিয়ে বলে, আমার কথা তোর চামড়া দিয়ে ঢোকেনি তাই না? আমি এতবার বলার পরেও তুই আমার কথা অমান্য করার সাহস দেখিয়েছিস। সোহা শব্দ করে কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে বলে, সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি কিছু। তোমার এনে দেওয়া সবগুলো পিলই খেয়েছি। বুঝতে পারছি না তারপরেও কিভাবে বাবু পেটে আসলো। যেভাবেই আসুক, কিভাবে বের করতে হবে এটা বোঝা হয়ে গেছে আমার। শ্রবণের কথা শুনে ভয়ে আতঙ্কে আবারও কেঁপে ওঠে সোহা। আপনা আপনি ডান হাতটা নিজের পেটের উপর চলে আসে। ওদের সঙ্গে কি করবে শ্রবণ? শ্রবণের গাড়ি বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে এসে দাঁড়ায়। সোহার দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই সোহা গাড়ি থেকে নামার জন্য দরজা খোলার চেষ্টা করে কিন্তু পারে না। শ্রবণ দরজা লক করে দিয়েছে সবগুলো। ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায় ভয়ে ভয়ে। শ্রবণের চাহনি এখনই ওকে ভস্ম করে দিতে চাইছে। শ্রবণ দরজা খুলে দিতেই সোহা নেমে দাঁড়ায়। শ্রবণ গাড়ি পার্ক করে রেখে সোহার হাত ধরে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করে লিফটের দিকে। শ্রবণের সঙ্গে হেঁটে পেরে উঠছে না সোহা।
লিফটের সামনে এসে দেখে লিফট উপরে রয়েছে। সোহার হাত ধরে রেখেই সিঁড়ির দিকে পা বাড়ায়। সিঁড়ির দিকে আগাতে দেখেই সোহার গলা শুকিয়ে কাঠ। এতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এখন? এমনিতেই অসুস্থ আবার প্রেগন্যান্ট, এতগুলো সিঁড়ি বেয়ে উঠে ওর অবস্থা খারাপ হয়ে যাবে আরও। মাথা ঘুরছে এখনও। 2 তলা পর্যন্ত উঠেই হাঁপিয়ে উঠেছে সোহা। আর উঠতে পারছে না। এত দ্রুত সিঁড়ি বেয়ে ওঠা যায়? একটু আস্তে হাঁটো, আমি এত দ্রুত হাঁটতে পারছি না। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়। শ্রবণের চাহনিই যেন বলে দিচ্ছে, তোকে এভাবেই হাঁটতে হবে। সোহাকে টেনে হিঁচড়ে নিয়ে আবার উপরে উঠতে শুরু করে শ্রবণ। অল্প কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে শক্ত হয়ে দাঁড়ায় সোহা। শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, আমি এভাবে উঠতে পারবো না। তুমি বাবুকে মা র জন্য আমাকে এভাবে উপরে তুলছ তাই না? শ্রবণ আরও শক্ত করে চেপে ধরে সোহার হাত। সোহার মনে হচ্ছে শ্রবণের হাতের মুঠোয় থাকা হাতের হাড় এখনই মটমট করে ভেঙে যাবে। চোখ জোড়া পানিতে টুইটুম্বর হয়ে গেছে। ওষ্ঠ জোড়া তিরতির করে কাঁপছে। জড়ানো গলায় বলে, মাথা ঘুরছে আমার, একটু আস্তে হাঁটো। শ্রবণ কিছু বলতে গিয়েও থেমে যায়। সোহাকে আগের মতোই টেনে নিয়ে উপরে উঠতে শুরু করে। পুরো 5 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠে সোহার অবস্থা নাজুক। মাথা তো ঘুরছেই, সঙ্গে চোখ জোড়াও ঘোলা হয়ে এসেছে। চারপাশের সব ঝাপসা দেখছে। আর এক কদমও হাঁটতে ইচ্ছে করছে না। একটা মানুষ এত নির্দয় কিভাবে হয়? নিজের বউ বাচ্চার প্রতি এ কেমন আচরণ? একটা বাবু হলে কি হবে? বাবু নিয়ে এত সমস্যা কেন? ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে সোহা আগে আগে বেডরুমের দিকে এগিয়ে যায়। শ্রবণ দরজা লক করে রুমে আসে। সোহা বিছানায় বসে আছে। শ্রবণকে দেখে সোহা ফুপিয়ে কেঁদে ওঠে। শ্রবণ ঝড়ের বেগে ওর সামনে এসে দাঁড়ায়। চোয়াল শক্ত করে চেপে ধরে আগে ফোঁস করতে করতে বলে, কি বলেছিলাম তোকে আর তুই কি করেছিস? সোহা শ্রবণের হাত সরিয়ে দেয়, শক্তি প্রয়োগ করে। কাঁদতে কাঁদতে বলে, বিয়ের পর থেকে তোমার কথা মতোই তো চলছি। যখন যা বলেছ সেটাই করেছি। তোমার এনে দেওয়া সবগুলো পিল খেয়েছি। খেলে বাবু পেটে আসলো কিভাবে? এই কুতোত্তা বাচ্চা, আমাকে পাগল পেয়েছিস তুই? পিল না খেয়ে ফেলে দিয়ে এখন বলছিস খেয়েছি? খোদার কসম, বিশ্বাস করো আমার কথা, পিল ফেলিনি, খেয়েছি। একদিনও গ্যাপ যায়নি। তারপরেও বাবু কিভাবে পেটে এসেছে আমি জানি না। আগামীকাল অ্যাবর্ষণ করতে নিয়ে যাব, এই কথা মস্তিষ্কের ভেতর গেঁথে রাখো। কেন এমন করছো? ও তো তোমারই সন্তান, তোমারই তো ওকে কেন মা তে চাইছ? ও আসুক না দুনিয়ায়। ওকে খাওয়াতে পড়াতে পারবে না এমন তো নয়। টাকা পয়সা তো কম নেই তোমার। একটা বাবু হলে সমস্যা কোথায়? অনেক সমস্যা। তোকে তো এত কিছু বলতে পারবো না। বাবু হবে না এটাই শেষ কথা। সোহার গলার স্বর কিছুটা কঠোর হয়। শ্রবণের চোখে চোখ রেখে শক্ত গলায় বলে, আমি বাবুকে মা তে দেব না। তুমি বাবা হয়ে ওকে মা তেই পারো, কিন্তু মা হয়ে আমি ওকে মা তে পারবো না। যদি মা তেই হয় আমাকে রে ফেলো, দুজনেই রে যাই একসাথে। কুতোত্তা বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলছিস? খপ করে সোহার গলা চেপে ধরে শ্রবণ। সোহা শ্রবণের চোখের দিকে তাকিয়ে থাকে। কষ্ট হলেও মুচকি হাসে। ওর হাসি দেখে অবাক না হয়ে পারে না শ্রবণ। আপনা আপনি ছেড়ে দেয় গলা। ছাড়া পেয়ে খুক খুক করে কেসে ওঠে সোহা। ফর্সা চেহারা লাল হয়ে গেছে। চোখ দুটো বেয়ে ঝোড়ো করে পানি গড়িয়ে পড়ছে। চোখের পানি মুছতে মুছতে শ্রবণের দিকে তাকিয়ে বলে, ছেড়ে দিলে কেন? রে ফেলো আমাদের, মুক্তি পেয়ে যাই তোমার আর এই স্বার্থপর দুনিয়ার কাছ থেকে। শ্রবণ সোহার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, কান খুলে শুনে রাখো, তোর মুক্তি নেই আমার কাছ থেকে। সোহা শ্রবণের হাত সরিয়ে ওর শার্ট খামচে ধরে কাঁদতে কাঁদতে বলে, তাহলে কেন নিজের সন্তানকে করতে চাইছ? আমরা চাইনি, তারপরেও ও আমাদের মাঝে এসেছে। যখন এসেছে তখন থাকুক না আমাদের মাঝেই। আল্লাহ আলা চেয়েছেন বলেই তো ও এসেছে। তুমি কেন নিষ্পাপ জীবনটাকে রে পাপ করতে চাইছ? আমাকে রে ফেলো, কিন্তু আমি ওকে মা রতে দেব না। ওকে আমি নিজের কাছ থেকে আলাদা করব না। শ্রবণ সোহার হাত টেনে বিছানা থেকে নামানোর চেষ্টা করে বলে, ওঠ, এখনই অ্যাবর্ষণ করতে যাব। সোহা শ্রবণের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে শ্রবণের 2 পা জড়িয়ে ধরে বসে পড়ে নিচে। সোহা জানে কঠোর হয়ে কোনোভাবেই শ্রবণকে দমানো বা বোঝানো যাবে না। সোহা এটাও জানে চাইলেও শ্রবণকে ছেড়ে যেতে পারবে না।
শ্রবণ নিজেই ওকে যেতে দেবে না। শ্রবণের হাঁটুর সঙ্গে মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে, এত নির্দয় হইও না। বাবা হয়ে নিজের সন্তানকে কিভাবে তে চাইছ? এত দয়া মায়াহীন কিভাবে হচ্ছ? তোমার কাছে আমার প্রথম আর শেষ চাওয়া, আমার সন্তানকে কেড়ে নিও না আমার কাছ থেকে। পা ছাড় আমার। তোমার কাছে আমাদের সন্তানের জান ভিক্ষা চাইছি আমি। ওকে তুমি দুনিয়ায় আসতে দাও। ও বেঁচে থাকলে তোমার কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আজকের এই কাজের জন্য একদিন তুমি ভীষণ আফসোস করবে। এমন কিছু করো না যার জন্য সারাজীবন আফসোস করতে হয়। পা ছাড়তে বলেছি আমি। সোহা কিছু বলার আগেই পরপর কলিং বেল বাজতে শুরু করে। জনেই তাকায় দরজার দিকে। কে এসেছে? এভাবে বেল বাজাচ্ছে কেন? পা ছাড়। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে পা ছেড়ে দেয়। শ্রবণ গালি দিতে দিতে দরজার দিকে এগিয়ে যায়। সোহা নিচ থেকে উঠে বিছনায় বসে পেটের উপর হাত রেখে বলে, তোমার বাবা পাগল হয়ে গেছে, ওকে আমি কিভাবে বোঝাবো, শান্ত করব? শ্রবণ দরজা খুলে দেখে সামাদ চৌধুরী দাঁড়িয়ে আছেন। নাতির মুখের দিকে তাকিয়ে সামাদ চৌধুরী বলেন, কেমন আছো দাদু ভাই? শ্রবণ গম্ভীর থমথমে গলায় বলে, ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। ভেতরে আসতে দেবে না নাকি? শ্রবণ পথ ছেড়ে দাঁড়ায়। সামাদ চৌধুরী ভেতরে প্রবেশ করেন। শ্রবণ দরজা লাগিয়ে পেছনে ফিরতেই সামাদ চৌধুরী নাতিকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত হয়ে বলেন, বাবা হওয়ার জন্য অভিনন্দন দাদু ভাই। কে বলল তোমাকে? যেই বলুক, শুনেছি। হাসান বলেছে। সোহা কোথায়? শ্রবণকে ছেড়ে বেডরুমের দিকে এগিয়ে যান সামাদ চৌধুরী। শ্রবণ রাগে নিজের মাথার চুল দুই হাতে খামচে ধরে। হাসানের গুষ্টির পিণ্ডি চটকাতে চটকাতে রুমের দিকে আগায়। সামাদ চৌধুরী রুমে এসে সোহার সামনে দাঁড়ান। সোহা দাদার মুখের দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠেছে। সামাদ চৌধুরী নাতনির পাশে বসে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে বলেন, শান্ত হও দাদু ভাই, কিছু হবে না, আমি শ্রবণকে বোঝাব। সোহা শান্ত হতে পারে না। সামাদ চৌধুরী শ্রবণের দিকে তাকান। শ্রবণ রাগে লাল হয়ে তাকিয়ে আছে। নাতনিকে শান্ত করার চেষ্টা করতে করতে শ্রবণের দিকে তাকিয়ে বলেন, এসব কি দাদু ভাই? এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি নিজের সন্তানকে কেন রতে চাইছ? কোনো সন্তান চাই না আমার। চাইবে না বলেই একটা প্রাণ কেড়ে নেবে? হ্যাঁ, লজ্জা হওয়া উচিত তোমার। এমন কথা কিভাবে বলছ? যেভাবে শুনছ তুমি, সেভাবেই বলেছি। কেন রতে চাইছ? বাচ্চাটা কোনো ক্ষতি করেছে তোমার? তুমি নিজের বাবাকে ঘৃণা করো অথচ নিজেই এখন নিজের সন্তানকে করার মতো ঘৃণিত কাজ করতে চাইছ। তোমার বাবা তো তবুও তোমাকে বাঁচিয়ে রেখেছে, তুমি তো তাও রাখতে চাইছ না। পৃথিবীতে আসার আগেই অস্তিত্ব মুছে দিতে চাইছ একটা প্রাণের। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে রে যাওয়া অনেক ভালো। তুমি মানছ, তুমি তোমার বাবার মতো একজন বাবা হবে? শ্রবণ চুপ করে থাকে। সামাদ চৌধুরী সোহাকে ছেড়ে শ্রবণের কাছে এগিয়ে আসেন। শ্রবণের দুই কাঁধ দুই হাতে ধরে বলেন, তুমি নিজেকে, সোহাকে আর তোমাদের জনের সন্তানকে একটা সুন্দর স্বাভাবিক জীবন দাও। পুরো দুনিয়াকে দেখিয়ে দাও তুমি তোমার বাবার মতো বাবা নয়। তুমি বেটার নয় বেস্ট একজন বাবা আর হাজবেন্ড। তোমার বাবা তোমার মাকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, তোমার জীবন নষ্ট করেছে, এর মাসুল কি তোমার স্ত্রী সন্তান ডিজার্ভ করে? তুমি যদি এমন করো তাহলে তোমার আর তোমার বাবার মধ্যে পার্থক্য কোথায়? শ্রবণ একটা কথাও বলে না, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সোহার দিকে তাকিয়ে দেখে ওদের দিকে তাকিয়ে হেঁচকি তুলে কাঁদছে। দাদু ভাই, এখনও সময় আছে, ভুল থেকে বেরিয়ে আসো। তুমি কি ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছ আমি জানি না, আমি শুধু চাই তুমি এই ভুল না করো। আমাদের এমন কিছু করা উচিত নয় যার জন্য পরে আফসোস করতে করতে শেষ হয়ে যেতে হয়। শ্রবণ একদম নিশ্চুপ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে প্রবেশ করে ধারাম করে দরজা লাগায়। সোহা আর সামাদ চৌধুরী সহ পুরো ফ্ল্যাট কেঁপে ওঠে। ভেতরে কি যেন আছড়ে ফেলছে, বাইরে থেকে স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছে জন। সোহা দাদার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঝোড়োঝোড়ো করে কেঁদে ওঠে। সামাদ চৌধুরী নাতনির কাছে এগিয়ে আসেন আবার। ওনার এই শান্তশিষ্ট, সহজ সরল, ভীতু নাতনিটা কিভাবে শ্রবণের সঙ্গে সংসার করছে তা সোহা আল্লাহ তায়ালা ভালো জানেন। একজনের ভালো করতে চেয়ে আরেকজনের ক্ষতি করছেন না তো? সোহা দাদার দুই হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, দাদা ভাই, আমাকে নিয়ে চলো এখান থেকে। আমি থাকব না আর এখানে। তোমার নাতি রে ফেলবে আমাদের। কিছু হবে না দাদু ভাই,
ভয় পেও না। তুমি জানো না, ওর অনেক রাগ। তুমি চলে গেলে ও আমাদের মেরেই ফেলবে। আমি থাকব না এখানে। কিছু করবে না। তুমি ওকে ভার্সিটির র্যাগিং এর কথা বলার পরও বাড়িতে গিয়েছিল না? সেদিন চর রেছিল, গলা চেপে ধরেছিল, বালতিতে চুবিয়ে রেই ফেলছিল প্রায়। তোমার সঙ্গে এসব কখন করেছিল? দুপুরের পর। তুমি এসব ওকে বলো না কোনো দিন, দাদা ভাই। আজকে এত কিছু বললে, ওয়াশরুমে ঢুকে কেমন করলো তুমি তো শুনলেই। আমি থাকব না এখানে, আমাকে নিয়ে চলো প্লিজ। ওকে আর কোনো কিছু বলো না। ও আমাকে রে ছিল, এটা আমি তোমাকে বলেছি, এটাও কোনোদিন মনের ভুলেও বলবে না ওকে। সামাদ চৌধুরী নাতনিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করেন। এসি বন্ধ রয়েছে। সোহা ঘেমে একাকার, কাঁদতে কাঁদতেও নাজেহাল অবস্থা। সামাদ চৌধুরী নাতনির গাল মুছিয়ে দিতে দিতে বলেন, হিজাব খোলো, ঘেমে গেছো তো। দাদা ভাই, আমাকে এখান থেকে নিয়ে চলো। দূরে কোথাও লুকিয়ে রাখো যেন তোমার নাতি খুঁজে না পায়। হ্যাঁ, নিয়ে যাব, কান্না বন্ধ করো। বিছানা ছেড়ে উঠে এসির রিমোট খুঁজে এসি অন করেন। জগ থেকে গ্লাসে পানি ঢেলে সোহার হাতে দেন খাওয়ার জন্য। সোহা পানি পান করে, হিজাব খুলে ফেলে। অনেক গরম লাগছে, মাথা ঘুরছে এখনও, বসে থাকতে কষ্ট হচ্ছে এখন। কাত হয়ে শুয়ে পড়ে, হেঁচকি তুলে কাঁদছে এখনও। সামাদ চৌধুরী দাঁড়িয়ে রইলেন, ভাবছেন অনেক কিছু। আধা ঘণ্টা পর ওয়াশরুম থেকে বের হয় শ্রবণ। বিছানায় শুয়ে বসে থাকা বউ আর দাদার দিকে একবার তাকিয়ে কাভার্ডের সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে ট্রাউজার বের করে পরে নেয়। টি শার্ট পরতে পরতে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। সামাদ চৌধুরী বিছানা ছেড়ে উঠে শ্রবণের কাছে এগিয়ে আসেন। শান্ত স্বরে বলেন, সোহাকে আমার সঙ্গে নিয়ে যাই, কিছুদিন থেকে আসবে ওই বাড়িতে। শ্রবণ শান্ত দৃষ্টিতে তাকায় দাদার মুখের দিকে। শান্ত স্বরেই বলে, নিয়ে যাও। সামাদ চৌধুরী আর সোহা দুজনেই অবাক হয়ে গেছে শ্রবণের কথা শুনে। সামাদ চৌধুরী আবার বলেন, আমি কিন্তু সিরিয়াস হয়েই বলছি, দাদু ভাই। শ্রবণ চুল ব্রাশ করতে করতে বলে, তোমার কি মনে হচ্ছে আমি তোমার সঙ্গে মজা করছি? সত্যিই নিয়ে যাব? যাও। সোহা শোয়া থেকে উঠে বসেছে। সামাদ চৌধুরী সোহার দিকে তাকিয়ে বলেন, সোহা, চলো আমার সঙ্গে। সোহা শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ ওর দিকেই তাকিয়ে আছে। শান্ত স্বরে বলে, যা। সোহা বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, দাদা ভাই, যাব না, তুমি চলে যাও। শ্রবণ তো যাওয়ার পারমিশন দিয়েছে। সোহা পেছনে ফিরে তাকায় দুজনের দিকে। জোরপূর্বক ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলে, থাক, যাব না। ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় সোহা। শ্রবণ দাদার আড়ালে মুচকি হাসে।